সবাইকে ওয়েলকাম আমার চ্যানেলে। আজ যে পার্টটা শুরু করব আগের দিনে যতটা হয়েছিল তারপর থেকে। আজ শুরু হচ্ছে যানবাহনের ইতিহাস থেকে। তো যানবাহনের ইতিহাসে কী আছে দেখো, প্রথম দিকে যখন নতুন পাথরের যুগে মানুষ প্রথমে স্থায়ী বসতি নির্মাণ করলো, পশুপালন, চাষবাস এসব শুরু করলো। সেই সময় যানবাহনের মাধ্যম হিসাবে ব্যবহার করা হতো গৃহপালিত পশু, যেমন গাধা, ষাঁড়, উট, গরু, এই সমস্ত প্রাণীর পিঠে মাল নিয়ে তা এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া হতো। ধীরে ধীরে চাকা আবিষ্কার হলো, তারপর তৈরি হলো গাড়ি। স্থলপথে যাতায়াত করা আরও সুবিধাজনক হলো। এরপরে চামড়ার নৌকা বা কাঠের গুঁড়িতে ভেসে জলপথে যাওয়া এটা স্টার্ট হলো। এভাবে অনেকটা দূর যাওয়া সহজ হলো। ধীরে ধীরে গাড়ি তৈরি হলো, যানবাহনের ক্ষেত্রেও আরও উন্নত যানবাহন তৈরি হলো, রাস্তাঘাট নির্মাণ হলো। আধুনিক যুগে বিজ্ঞানের যখন উন্নতি হলো, তার সাথে সাথে পথঘাট, যানবাহন এই সমস্ত কিছুই উন্নতি হলো। এরপরে 1811 খ্রিস্টাব্দে ইংল্যান্ডে দুজন, একজন হলেন টেলফোর্ড, অন্যজন হলেন ম্যাকডম। এই দুজন পাথরকুচি আর পিচ দিয়ে একটা মজবুত রাস্তা তৈরি করার একটা নতুন পদ্ধতি আবিষ্কার করলেন। তারপরে 1814 তখন জর্জ স্টিভেনসন বাষ্পচালিত রেল ইঞ্জিন তৈরি করেন। আগেও তোমরা হয়তো এই পার্টটা পড়েছো। 1815 ফুলটন তৈরি করেছিলেন বাষ্পীয় পথ বা স্টিমার। এভাবে দেশে দেশে পাকা রাস্তা তৈরি হলো, আর তার সাথে সাথে যানবাহনও উন্নত থেকে উন্নততর হতে লাগলো। এইভাবে যানবাহনের ইতিহাসে এই পার্টটাই রয়েছে, কীভাবে যানবাহন একটা জায়গা থেকে আরেকটা জায়গায় কীভাবে উন্নতি হলো যানবাহনের। তো প্রথমেই ছিল একদম গৃহপালিত পশু বা গাধা। সেখান থেকে আস্তে আস্তে যানবাহনের ক্ষেত্রে উন্নতি হতে হতে আজকালকার যুগে অনেক উন্নত যানবাহন তৈরি হয়েছে। তো এইটাই ছিল যানবাহনের ইতিহাস। তারপরে আসছে দৃশ্যশিল্পের ইতিহাস বা ছবি আঁকা, তার ইতিহাস। তো একদম প্রথম দিকে আদিম মানুষ যারা ছিল তাদের মধ্যে তারাও এই ছবি আঁকতো। তো তারা কীভাবে কোথায় ছবি আঁকতো? তারা যেখানে থাকতো, পাথরের গুহার দেওয়ালে ছবি আঁকতো। সেখানে কিসের ছবি তারা আঁকতো? পশু পাখি, চন্দ্র সূর্য, গাছপালা, এই সমস্ত কিছু ছবি তারা আঁকতো। বেসিক্যালি কাঠ কয়লা দিয়ে এই ছবিগুলো আঁকা হতো। এরকম অনেক নিদর্শন রয়েছে, যেমন পৃথিবীর বিভিন্ন দেশের গুহায় এ ধরনের জিনিস দেখতে পাওয়া যায়। যেমন প্রাচীন যুগে মিশর রয়েছে, ব্যাবিলন, গ্রিস, এই সব জায়গার মন্দির, রাজসভা, কবরস্থান, এই সমস্ত জায়গায় অনেক দেওয়াল চিত্র দেখা যায়। তারপরে লিপি শুরু হয় ছবি থেকেই। তো মানুষ ছবি কেন আঁকতো? ছবি আঁকার উদ্দেশ্য ছিল তারা নিজের মনের ভাবকে প্রকাশ করতো। মনের ভাব প্রকাশ করার জন্য তারা ছবি আঁকতো। ছবি আঁকার সাথে রঙের ব্যবহার, আলো ছায়ার খেলা প্রভৃতি জিনিস তারা শিখেছিল ধীরে ধীরে। এভাবে নানা রকমের শিল্পগোষ্ঠী তৈরি হলো। সপ্তদশ শতকে একজন বৌদ্ধ সন্ন্যাসী ছিলেন, তিনি ছিলেন লামা তারানাথ। তার একটি লেখা আছে বৌদ্ধ ধর্মের ইতিহাস। এই গ্রন্থ থেকে পূর্ব ভারতের চিত্রকলার অনেক বিস্তৃত বিবরণ জানা যায়। এটা ছাড়া ভারতের বিভিন্ন রাজন্যবর্গ চিত্রশিল্পের পৃষ্ঠপোষকতা করতেন। তারা যেমন সুলতানি যুগ, মোগল যুগ, ব্রিটিশ শাসনাধীনে এই সমস্ত কিছু দেখা যায়। আর আমাদের বাংলায় এখনকার দিনে বর্তমান বাংলায় অশোক মিত্র, অবনীন্দ্রনাথ ঠাকুর, বিনোদ বিহারী মুখোপাধ্যায়, এই সমস্ত চিত্রশিল্পীরা চিত্রশিল্পে তাদের অবদান রেখেছেন। তারপরে আসছে ফটোগ্রাফির ইতিহাস। তো ফটোগ্রাফি প্রথম শুরু হয়েছিল ইউরোপে, সালটা হচ্ছে 1839। তো সেই সময় প্রথম ফটোগ্রাফি শুরু হলো ইউরোপে। তো ধীরে ধীরে ফটোগ্রাফি আরও এগোতে শুরু করলো। তো 1847 সালে লন্ডনে প্রতিষ্ঠিত হয়েছিল একটা ফটোগ্রাফি ক্লাব, সেইটা হচ্ছে ক্যালোটাইপ সোসাইটি। তারপর 1853 লন্ডনে প্রতিষ্ঠিত হয় রয়্যাল ফটোগ্রাফিক সোসাইটি। ধীরে ধীরে নানা রকম যন্ত্রপাতি আবিষ্কার হয় আর ফটোগ্রাফির উন্নতি হতে থাকে। তো ভারতে যখন ইংরেজরা এলো, ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এলো, তাদের কর্মচারীরা আর মিশনারিরা ধীরে ধীরে আসতে থাকে। তাদের আসার ফলে ভারতে ফটোগ্রাফির বিস্তার ঘটে। এভাবে ফটোগ্রাফি
উন্নত হতে থাকে, ফটোগ্রাফির ক্ষেত্রে বিবর্তন আসতে শুরু করে। উপেন্দ্র কিশোর রায়চৌধুরী তার ফটোগ্রাফি চর্চার ক্ষেত্রে এক ধরনের নতুন পরিবর্তন এনেছিলেন। এটা ছাড়া মধ্যবিত্ত বাঙালি সম্প্রদায়ের মধ্যেও ফটো তোলা এবং ফটোগ্রাফি শিক্ষা সেটা একটা বিশেষ শখে পরিণত হয়েছিল ধীরে ধীরে। এটাই ছিল ফটোগ্রাফির ইতিহাস। এরপর আসছি স্থাপত্যের ইতিহাসে। তো স্থাপত্যের ইতিহাসও অনেক প্রাচীন। প্রথম দিকে সভ্যতা যখন তৈরি হলো, এই সভ্যতাই মানুষের মনে জ্ঞানের সঞ্চার করলো, আর মানুষ সেই জ্ঞানকে বাস্তবায়িত করে নানা বস্তু গড়ে তোলে ধীরে ধীরে। বড় বড় ঘরবাড়ি তৈরি হলো, আর স্থাপত্য হলো এর প্রত্যেকটা ঘরবাড়ি হলো স্থাপত্যের একটি নিদর্শন। তো স্থাপত্যের রীতিনীতি, গঠনশৈলী প্রত্যেকটাই এই স্থাপত্যের ইতিহাসে একটি জায়গা করে নিয়েছে। প্রথমে প্রাচীন সুমেরে কী হয়েছিল? সুমেরে ধনীরা বিশাল বিশাল অট্টালিকা তৈরি করে। সেই সময় সেখানে যে নগর ছিল, সেই প্রত্যেক নগরে একজন করে নগর দেবতা ছিলেন। তার উদ্দেশ্যে বা তাকে উৎসর্গ করে তৈরি হতো বিশাল মন্দির। এই মন্দিরগুলোকে বলা হতো জিগুরাত। এতে কি থাকতো? এতে থাকতো আকাশ ছোঁয়া কিছু গম্বুজ থাকতো, অসংখ্য ঘর থাকতো। এগুলি যে স্থাপত্য শিল্পরীতি, সেইগুলো যথেষ্ট আকর্ষণীয় ছিল। এছাড়া মিশরের পিরামিড আছে, প্রাচীন গ্রিসের অনেক বিশাল বিশাল মন্দির আছে, যেগুলোকে বলা হতো কি পার্থেনন। এছাড়া কলোসিয়াম, আর প্রাচীন ভারতের অনেক বিশাল আর সুউচ্চ রাজপ্রাসাদ, বিশাল বিশাল মন্দির, স্থাপত্য, গঠন রীতি আর শিল্প নৈপুণ্য, এই সমস্ত কিছুই স্থাপত্যের ইতিহাসে একটি জায়গা করে নিয়েছে। তো এইগুলোই স্থাপত্যের ইতিহাসে তোমাদের পড়তে হবে। বাংলার কথা যদি বলি, বাংলার মন্দিরের যে শিল্পকলা আছে, গঠন রীতি আছে, তা নিয়ে অনেক গুরুত্বপূর্ণ, অনেক ঐতিহাসিক গুরুত্বপূর্ণ জিনিস বিশ্লেষণ করেছেন। এনাদের মধ্যে অমিয় কুমার বন্দ্যোপাধ্যায় রয়েছেন, তারাপদ সাঁতরা রয়েছেন, হিতেন রঞ্জন সান্যাল, রতনলাল চক্রবর্তী। এরা এই সমস্ত বিষয় নিয়ে গবেষণা করেছেন, বা তাদের লেখা যথেষ্ট সমাদর আদায় করে নিয়েছে। চলো, এরপরে হচ্ছে স্থানীয় ইতিহাস। তো স্থানীয় ইতিহাস মানে কোনো একটা পার্টিকুলার জায়গার ইতিহাস, সেটা কি বলা হচ্ছে কি স্থানীয় ইতিহাস। তো এই স্থানীয় ইতিহাসই হচ্ছে মেন ভিত্তি, যার ওপর বেশ করে জাতীয় ইতিহাস গড়ে ওঠে। তো সমগ্র দেশ বা জাতির ইতিহাসে অনেক বড় বড় ঘটনা আছে, বা দেশবরেণ্য নেতৃত্ববৃন্দ তাদের কার্যকলাপের বিবরণ পায় স্থানীয় ইতিহাস থেকে। তো স্থানীয় ইতিহাসে কী থাকে? স্থানীয় ইতিহাসে অনেক ছোট ছোট ঘটনা বিশ্লেষণ করে দেওয়া থাকে। এই স্থানীয় ইতিহাসগুলোই জাতীয় ইতিহাসে জায়গা পায় না, কিন্তু তা হলেও এগুলোর গুরুত্ব যথেষ্ট রয়েছে। তো স্থানীয় ইতিহাসে কী দেখা যায়? স্থানীয় ইতিহাসে দেখা যায় অনেক ছোট ছোট বীর নারী পুরুষরা রয়েছে, তাদের অদম্য মনোবল, তাদের ত্যাগ তিতিক্ষা বা আত্মদানের কথা। যেমন বাংলার ইতিহাসে অনেক জেলা, অঞ্চল বা গ্রাম আছে, যে সমস্ত জায়গায় স্থানীয় ইতিহাসের অবদান যথেষ্ট রয়েছে। যেমন হচ্ছে কি, প্রথম দিকে যখন গ্রাম গড়ে ওঠার পর অন্যদিকে সেই গ্রামের মানুষজন রয়েছে, সেই গ্রামের শিক্ষা, সংস্কৃতি, খেলাধুলা, বিশিষ্ট মানুষদের কথা কাহিনী, সেইগুলোও ইতিহাসের একটা গুরুত্বপূর্ণ উপাদান। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার ইতিহাস রয়েছে, যেমন বিভিন্ন জেলার ইতিহাস বা বিভিন্ন মহকুমা অঞ্চলের ইতিহাস, গ্রামের ইতিহাস, সেগুলোও আমাদের জানা দরকার, তারও যথেষ্ট গুরুত্ব রয়েছে। তো এই বিষয়ে সতীশচন্দ্র মিত্রের একটি উল্লেখযোগ্য লেখা আছে, যেটা হচ্ছে যশোহর খুলনার ইতিহাস। সুধীর কুমার মিত্রের লেখা হুগলি জেলার ইতিহাস। রাধারমণ সাহা, তিনি লিখেছিলেন পাবনা জেলার ইতিহাস। এই বইগুলো গুরুত্বপূর্ণ। চলো, এরপরে আসছে শহরের ইতিহাস। তো ইতিহাস চর্চায় শহরের ইতিহাসও গুরুত্ব রাখে। কিভাবে রাখে? যে কোনো শহর কীভাবে গড়ে উঠলো, কীভাবে শহরগুলোর বিকাশ ঘটলো। এটা ছাড়াও রোম নগরী একটি গুরুত্বপূর্ণ শহর, সেই রোম নগরী কতবার ধ্বংস হলো, কেন ধ্বংস হলো, বিদেশির আক্রমণ বা পার্শ্ববর্তী জলদস্যুরা আক্রমণ করলো, তাদের হাত থেকে বাঁচার জন্য নগরগুলিতে কী ব্যবস্থা নেওয়া হতো, যেমন কি ছিল প্রাচীর বা পরীক্ষার দ্বারা সেই নগরগুলি বেষ্টিত ছিল। এই সমস্ত কিছু খুব জরুরি বিষয় ইতিহাসের ক্ষেত্রে। তো পৃথিবীতে সর্বত্রই শহর নিয়ে ইতিহাস রচনা করা হয়েছে। প্রাচীন ও মধ্যযুগের ভারতে বিভিন্ন শহর ও তীর্থস্থানকে ঘিরেও বিভিন্ন
ঐতিহাসিক বই রচিত হয়েছে, যেমন বারাণসী, মথুরা, বুদ্ধগয়া, হস্তিনাপুর, পাটলিপুত্র, সারনাথ, নালন্দা, রাজগীর, মিথিলা, বিজয়নগর, দিল্লি, লখনৌ, আগ্রা এই প্রভৃতি শহর নিয়ে পৃথক পৃথক বই আছে। তেমনই একটি বই হচ্ছে কি ডক্টর দিলীপ কুমার চক্রবর্তী। দিলীপ কুমার চক্রবর্তী তার লেখা বইটির নাম হচ্ছে দ্য আর্কিওলজি অফ অ্যানসিয়েন্ট ইন্ডিয়ান সিটিস। এই বইটি ইম্পর্টেন্ট। এটা ছাড়াও J.H. দাভের লেখা ইমর্টাল ইন্ডিয়া, এই বইটা 3টি খণ্ডের বই। এটা ছাড়াও ডক্টর অনিরুদ্ধ রায় তার লেখা মধ্যযুগের নগর, এটিও একটি ইম্পর্টেন্ট বই, যেগুলি এই শহরের ইতিহাসের কিছু বিবরণ আমাদেরকে দেয়। এটাই ছিল কি শহরের ইতিহাস। এই বইয়ের নামগুলো বললাম, একটু মনে রেখো, এক্সামে MCQ কোয়েশ্চেনে আসতে পারে এইগুলো। এরপরে আসছে সামরিক ইতিহাস। তো সামরিক ইতিহাসে কি পড়ব, যে বিভিন্ন দেশের সমর বাহিনীর ইতিহাস, সেটা নিয়েই সামরিক ইতিহাস, সেটাই রয়েছে সামরিক ইতিহাসে। তো সামরিক বাহিনী সবথেকে গুরুত্বপূর্ণ দিকের মধ্যে কী কী আছে, সেনা গঠন রয়েছে, সেনা বিন্যাস, অস্ত্র শস্ত্র, এসব জিনিস জানতে হবে। তো সামরিক ইতিহাসে কীভাবে শুরু হলো, প্রাচীন যুগেই যখন সভ্যতার বিকাশ হতে শুরু করে, তো সেই সময় রাষ্ট্রের পতন হলো, তখন থেকেই সামরিক ব্যবস্থা বেড়ে উঠতে শুরু করে। তো দেশে দেশে কী হলো, এই সামরিক ব্যবস্থা বেড়ে উঠলো। তো প্রথম দিকে কেবলমাত্র ছিল পদাতিক বাহিনী, অস্ত্র ছিল খুব সাধারণ মানের, ক্রমে সেটি বিবর্তন হলো। পৃথিবীর সব দেশেই প্রাচীন সাহিত্য নিয়ে এইসব আলোচনা রয়েছে। তো একদম প্রাচীন ভারতে কী ছিল, পদাতিক বাহিনী ছিল, নৌবাহিনী ছিল, রথবাহিনী, অশ্ববাহিনী, হস্তী বাহিনী, উষ্ট্র বাহিনী, গোলন্দাজ বাহিনী, এই সমস্ত কিছু ছিল। অস্ত্র, নানা রকমের অস্ত্র ছিল, যেমন লাঠি ছিল, গদা, তরোয়াল ছিল, কুঠার, বর্ষা, শুল, তীর ধনুক, বন্দুক, কামান, এই সমস্ত আক্রমণাত্মক অস্ত্রশস্ত্র তখনকার দিনে আত্মরক্ষার একটি হাতিয়ার ছিল। এর মধ্যে ঢাল, বর্ম, শিরস্ত্রাণও এর মধ্যে ছিল। সেনাবাহিনীতে দুর্গের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। তো দুর্গ প্রথমে তৈরি হয়েছিল, এই দুর্গ কীভাবে তৈরি হবে সেটা নিয়ে আলোচনা করেছিলেন কিছু রণ বিশেষজ্ঞরা। এই সামরিক বাহিনীর ইতিহাসে আমাদেরকে জ্ঞাত করে কৌটিল্যের অর্থশাস্ত্র গ্রন্থটি। তোমরা অবশ্যই জানো কৌটিল্যের অর্থশাস্ত্র একটি গুরুত্বপূর্ণ গ্রন্থ, যেখান থেকে আমরা অনেক কিছু সেই সময় সম্বন্ধে জানতে পারি। এরপরে কী ছিল, এরপরে কিছু ওই সময় সেনাগ্রাহক ছিল, সেনাগ্রাহকদের প্রশিক্ষক ছিল, সেনা গঠন, এই প্রভৃতি বিষয়ে অনেক কিছু নিয়মকানুনও ছিল। তো পৃথিবীর এক একটি দেশে সেনাবাহিনী তৈরি হয়েছিল এক একভাবে, তাদের ইতিহাসও ছিল একটি আরেকটি থেকে কিছুটা হলেও আলাদা। ইতিহাস চর্চায় যা এক একটি গুরুত্বপূর্ণ দিক। তো স্যার যদুনাথ সরকার তিনি ভারতের সামগ্রিক ইতিহাসে একটি বই লিখেছিলেন। এটা ছাড়াও মারাঠাদের কিছু সামরিক ব্যবস্থা নিয়েও গবেষণা করেছিলেন ডক্টর সুরেন্দ্রনাথ সেন। তো এরপর আসে পরিবেশের ইতিহাস। তো পরিবেশের ইতিহাসও যথেষ্ট গুরুত্বপূর্ণ। এর মধ্যে কী রয়েছে, গাছপালা, লতাগুল্ম, আলো, বাতাস, জল, নদ নদী, অরণ্য, পাহাড়, পর্বত প্রভৃতি হচ্ছে পরিবেশের অন্তর্ভুক্ত। তো ইতিহাস চর্চায় পরিবেশেরও গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। কীভাবে রয়েছে, কারণ এই পরিবেশই হচ্ছে একটি দেশ বা জাতির ইতিহাস নিয়ন্ত্রণ করে। লক্ষ লক্ষ বছর আগে পৃথিবীতে, তোমরা নিশ্চয়ই ভূগোলে পড়েছো, পৃথিবী একটা সময় প্রচণ্ড ঠান্ডা ছিল, ঠান্ডা যুগ ছিল। এরপরে আস্তে আস্তে গরম যুগ এলো, পৃথিবীর জীববৈচিত্র্য চেঞ্জ হলো। ঠান্ডা গরম ভেদে বিভিন্ন অঞ্চলে জীববৈচিত্র্য ভিন্ন ভিন্ন হতে লাগলো। তো সমগ্র উপকূলবর্তী ও নদীমাতৃক অঞ্চলে মানুষজন নৌবিদ্যায় পারদর্শী হয়ে উঠল। অরণ্য, পাহাড় পর্বত সংকুল অঞ্চলে আদিবাসীরা একটু কর্মঠ হলো, আর তারা কষ্ট সহিষ্ণু টাইপের হলো। এইসব অঞ্চলের যে প্রাকৃতিক সম্পদ, সেই প্রাকৃতিক সম্পদ অর্থনীতিতে সাহায্য করতে লাগলো। সমতল বা উর্বর ভূপ্রকৃতিযুক্ত অঞ্চলে মানুষদের জীবন যথেষ্ট আরামদায়ক ছিল, আর তারা শিল্প, সাহিত্য, সংস্কৃতি চর্চা বেশি করে করতে লাগলো। এইভাবে কী হলো, পরিবেশ মানুষের জীবন সভ্যতাকে নিয়ন্ত্রণ করে। ভারতে এই বিষয়ে গবেষণা রয়েছে ডক্টর ফিরহাদ হাবিবের, রামচন্দ্র গুহের, মহেশ রঙ্গরাজন, এনারা এই বিষয়ে তাদের গবেষণা করেছেন। এটা ছাড়াও ডক্টর শুভেন্দু গুপ্ত তার রচিত বই প্রাচীন ভারতে
পরিবেশ চিন্তা, সেটিও পরিবেশের ইতিহাস সম্পর্কে অনেক কিছু ধারণা আমাদেরকে দেয়। এরপরে আসছে বিজ্ঞান প্রযুক্তি ও চিকিৎসাবিদ্যার ইতিহাস। তো বিজ্ঞান প্রযুক্তি ও চিকিৎসাবিদ্যারও আলাদা আলাদা ইতিহাস রয়েছে এবং এটা ইতিহাসের একটা গুরুত্বপূর্ণ দিক। তো এটার সূত্রপাত হলো প্রাচীন যুগে। কীভাবে হলো? প্রথমে মানুষ নিজের বুদ্ধি প্রয়োগ করে ফার্স্টে মানুষ নিজের বুদ্ধি প্রয়োগ করে আগুন জ্বালানো শিখেছিল। তারপর ধীরে ধীরে বাসস্থান নির্মাণ, পশুপালন, বস্ত্র নির্মাণ করে। এই মানুষই একদিন কী করলো? যানবাহন, যুদ্ধাস্ত্র, গৃহস্থালী, দ্রব্যাদি তৈরি করে এবং তার সাথে চিকিৎসাবিদ্যাও শুরু করে। তো মানুষের শুধুমাত্র মানুষেরই চিকিৎসা নয়, তার সাথে পশু চিকিৎসাও অপরিহার্য হয়ে ওঠে। কারণ সেনাবাহিনীতে তখন কী দরকার ছিল? হাতি বা ঘোড়া দরকার ছিল, সেগুলোকে চিকিৎসা করা দরকার ছিল। শল্যচিকিৎসায়ও গুরুত্বপূর্ণ বিষয় আছে, যেমন বিজ্ঞান প্রযুক্তি ও চিকিৎসাবিদ্যা, যেমন শল্যচিকিৎসারও একটা গুরুত্বপূর্ণ দিক আছে। তো বিজ্ঞান প্রযুক্তি ও চিকিৎসাবিদ্যাও ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ দিক এই কারণেই। কিছু মূল্যবান গ্রন্থাদি রচনা হয়েছে এই বিষয়ে, যেমন ডক্টর প্রফুল্লচন্দ্র রায় লিখেছিলেন হিন্দু রসায়নশাস্ত্রের ইতিহাস। ডক্টর প্রফুল্লচন্দ্র ঘোষেরও লেখা রয়েছে প্রাচীন ভারতের সভ্যতার ইতিহাস। মানবেন্দ্র ব্যানার্জি শাস্ত্রী, তিনিও একটা ইম্পর্টেন্ট বই সম্পাদনা করেছিলেন। তার বইটির নাম হচ্ছে এসেস অন অ্যানসিয়েন্ট ইন্ডিয়ান সায়েন্স অ্যান্ড টেকনোলজি। সমর সেনের লেখা আছে বিজ্ঞানের ইতিহাস। ডক্টর দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়, তার লেখা প্রাচীন ভারতে চিকিৎসা বিজ্ঞান। এই সমস্ত কিছু ইম্পর্টেন্ট রচনা। এটা ছাড়াও ডক্টর ইরফান হাবিব, তার লেখা বই টেকনোলজি ইন মিডিয়েভাল ইন্ডিয়া। এটা ছাড়াও HR জিমার, তার লেখা বই হিন্দু মেডিসিন। যে জলি, তার লেখা বই ইন্ডিয়ান মেডিসিন। এই সমস্ত কিছুই চিকিৎসা বিজ্ঞানের একটি উল্লেখযোগ্য অবদান। আচ্ছা, এরপরের পার্টটা হচ্ছে নারী ইতিহাস। তো বর্তমান যুগে যে ইতিহাস চর্চা, সেখানে নারীদেরও একটি গুরুত্বপূর্ণ দিক রয়েছে। পৃথিবীর সমস্ত দেশেই এই সম্বন্ধে অনেক গ্রন্থাদি প্রকাশিত হয়েছে। তো একদম প্রথম দিকে নারীর কোনো স্বতন্ত্র অস্তিত্ব ছিল না। কিছু ধর্মশাস্ত্রকাররা বলতেন যে নারী শৈশবে পিতামাতা, যৌবনে স্বামী ও বার্ধক্যে পুত্রের অধীন। কিন্তু আজকে এই ধারণার পরিবর্তন হয়েছে। অধীনতার শিকল ছিঁড়ে নারী আজ নিজের স্বমহিমায় সমাজে নিজের জায়গা করে নিয়েছে। শিক্ষা, সংস্কৃতি, রাজনীতি, প্রশাসন, খেলাধুলা সমস্ত ক্ষেত্রেই নারীরা আজ প্রতিষ্ঠিত। তো তাদের কীর্তি, কাহিনী, অবদান নিয়েও অনেক কিছু গ্রন্থ প্রকাশিত হয়েছে। এটা ছাড়াও কিছু গুরুত্বপূর্ণ নারী, যেমন রানী দিদ্দা, সুলতান রাজিয়া, রানী লক্ষ্মীবাই, দুর্গাবতী, মাতঙ্গিনী হাজরা, শ্রীমতী গোল্ডা মেয়র, শ্রীমতী বন্দেন নায়েক, ইন্দিরা গান্ধী, এরা হলেন কি নারী সমাজের গৌরব। এটা ছাড়াও প্রীতিলতা ওয়াদ্দেদার, বীণা দাস। তোমরা জানো প্রীতিলতা ওয়াদ্দেদার হচ্ছে ভারতের প্রথম মহিলা শহীদ। ইনি ছাড়াও বীণা দাস, শান্তি সুনীতি, এই সমস্ত নারীরাও আমাদেরকে গৌরবান্বিত করেছেন। এ বিষয়ে নারী দেশাইয়ের ইম্পর্টেন্ট বই আছে, যেটা হচ্ছে উইমেন ইন মডার্ন ইন্ডিয়া, জেরাল্ডিন ফোবের্সের লেখা উইমেন ইন মডার্ন ইন্ডিয়া। এটা ছাড়াও B.R. নন্দ, তার লেখা দি ইন্ডিয়ান উইমেন ফ্রম পর্দা টু মডার্নিটি। এই সমস্ত হচ্ছে ইম্পর্টেন্ট বই, যেটা নারী ইতিহাসের ঐতিহ্য বহন করছে। তো আজ এত দূর যে টপিকগুলো আলোচনা করলাম, নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। কোনো জায়গায় যদি কোনো অসুবিধা থাকে, ডাউট থাকে, আমাকে লিখে পাঠাবে কমেন্টে। এটা ছাড়াও তোমরা কোন জায়গা থেকে দেখছো, তোমাদের স্কুলের নাম কি, তোমাদের বাড়ি কোথায়, সেটাও আমাকে কমেন্টে লিখে পাঠাও। আর তার সাথে তোমরা এখন ইতিহাসের কোন চ্যাপ্টারটা পড়ছো, সেই চ্যাপ্টারটা, ওখান থেকে যদি কোনো ডাউট থাকে সেটাও আমাকে লিখে পাঠাও। আমি ধীরে ধীরে সমস্ত চ্যাপ্টারগুলোই আলোচনা করে দেবো। তোমাদের মাধ্যমিক দেরি নেই, তোমরা সবাই মন দিয়ে পড়াশোনা করতে থেকো। ধীরে ধীরে আমি ইতিহাস ছাড়াও বাকি সাবজেক্টগুলোরও ভিডিও নিয়ে আনবো। তো অবশ্যই তোমরা কমেন্টে লিখে পাঠিও তোমাদের স্কুলের নাম, তোমার জায়গা। আর তার সাথে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর তার সাথে ভিডিওটিকে অবশ্যই লাইক করে দিও। আর ভিডিওটা বন্ধুদের মধ্যে শেয়ারও করে দিতে পারো। ধীরে ধীরে এই চ্যাপ্টারটা কমপ্লিট হলে আমি এই চ্যাপ্টার থেকে কিছু কোয়েশ্চেন অ্যান্সার ডিসকাস করে দেব। আর তাছাড়া তোমাদের যদি কোনো প্রশ্ন যদি অজানা থাকে বা কোনো প্রশ্নের উত্তর যদি না পারো,
বা ডাউট থাকে তো আমাকে কমেন্টে লিখে পাঠাতে পারো। যে সমস্ত প্রশ্নে তোমাদের ডাউট আছে আমি আমার পুরো 100% চেষ্টা করব তোমাদের যে প্রশ্ন তার উত্তর দিয়ে দেওয়ার জন্য। তো আজকের মতো এত দূর, পরের পার্টে লাস্ট পার্টটা কমপ্লিট করে দেবো। থ্যাংক ইউ সবাইকে।